বিপিএল ফাইনালের টিকিট নিশ্চিতে সন্ধ্যায় খুলনার মুখোমুখি হবে চিটাগং। স্থানীয়দের উপর আস্থা কিংসের, শক্তিশালী দল নিয়ে আত্মবিশ্বাসী টাইগার্স। দ্বিতীয় কোয়ালিফায়ারের আগেও পারিশ্রমিক ইস্যুর নিষ্পত্তি করতে ব্যর্থ চিটাগং কিংস। ভুল ফ্র্যাঞ্চাইজির মন্তব্য অধিনায়কের, বিব্রতকর বলছেন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী। হামজার বাংলাদেশে আগমনের প্রক্রিয়া নিয়ে নতুন ক্লাব শেফিল্ডের সঙ্গে আলোচনা বাফুফের। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকায় অনুশীলনের আগ্রহ ডিফেন্সিভ মিডফিল্ডারের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। শুরুতেই বিপিএল এর খবর। ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু এখনও পুরোপুরি সমাধান করতে পারেনি চিটাগং। ফ্র্যাঞ্চাইজির ভুল স্বীকার করেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এছাড়া দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগে বড় কোনো তারকা আনার পরিকল্পনা নেই চট্টগ্রামের। খুলনা টাইগার্সের বিপক্ষে ফাইনাল নিশ্চিতের ম্যাচে শামীম ইমামদের উপর পূর্ণ আস্থা রাখছেন অধিনায়ক। এদিকে শক্তিশালী স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী মিরাজের দল। মিরপুরে দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যা 6:30টায়। ম্যাচের দিন সকালে এলেন, খেললেন, হেরে আবার চলে গেলেন। অথচ এই আন্দ্রে রাসেলকে নিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিল রংপুর রাইডার্স। রাসেলও জানেন সেটা, তাই তো মন খারাপ আর আক্ষেপ নিয়েই বিদায় নিলেন বাংলাদেশ থেকে। রংপুরের 3 বিদেশির কেউই পাত্তা পাননি খুলনা টাইগার্সের সামনে। 86 রানের টার্গেটের ম্যাচে দলের উইন্ডিজ তারকা হেটমায়ারের ব্যাটিংয়ে নামা লাগেনি। মোটে 1 ওভার বোলিং করতে হয়েছে জেসন হোল্ডারকে। এই দলটার বিপক্ষেই বাঁচা মরার লড়াই চিটাগং কিংসের। যদিও তাদের দলে নেই তেমন বিদেশি তারকা, ছন্দে থাকা হায়দার আলীও পড়েছেন ইনজুরিতে। তবুও নতুন করে কাউকে আনার পরিকল্পনা নেই চট্টলার দলটার। চট্টগ্রামে টাকার গরম নাই, সেজন্য দেখাচ্ছে না। না, আমাদের ওই রকম কোনো কিছু নেই। আমাদের পুরো টুর্নামেন্টে যেই প্লেয়ারগুলো অ্যাভেলেবেল ছিল এখনও তারাই আছে। এইরকম একটা ভাইটাল টাইমে ওর ইনজুরিটা অবশ্যই আমাদের টিমের জন্য একটু হলেও ব্যাকফুটে আমরা গেছি। পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর পাশাপাশি চিটাগং কিংসকে নিয়েও হয়েছে অনেক আলোচনা। এখনও নাকি বেশ কিছু ক্রিকেটারকে দেয়া হয়নি প্রতিশ্রুত অর্থ। পেমেন্ট সহ নানা বিতর্ক নিয়ে ভুল স্বীকার করেছেন অধিনায়ক। একটা মানুষ যখন 12-13 বছর বা 15 বছর পরে আসে একটা স্ট্রাগলিং লাইফ থেকে, তাকেও কিন্তু আমাদের একটু মিনিমাম স্পেসটা দেওয়া উচিত। দেখেন, ভুল সবারই থাকে, টুকিটাকি সমস্যা সব ফ্র্যাঞ্চাইজিরই আছে। 11 বছর পর বিপিএলে ফিরেছে সামির কাদেরের চিটাগং কিংস। এর আগে প্রথম 2 আসরে অংশ নিয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। এই ফেরাটা স্মরণীয় করে রাখার প্রত্যাশা অধিনায়কের। অবশ্যই আমাদের উদ্দেশ্য তো সেটাই, বাট আমরা আগে কালকের ম্যাচটা নিয়ে ফোকাস করছি। দ্বিতীয় কোয়ালিফায়ার সামনে রেখে দিনটা হোটেলেই কাটিয়েছে চিটাগং কিংস। তবে ঐচ্ছিক অনুশীলন করেছেন খুলনা টাইগার্সের মেহেদি মিরাজ, নাইম শেখ, মাহিদুল অঙ্কনরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। বিপিএল এর সব শেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, দ্বিতীয় কোয়ালিফায়ার, যে ম্যাচে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস লড়বে। তবে যদি আমরা ম্যাচের কথা বলি, এই ম্যাচে কিন্তু এখন বর্তমানের হিসেবে খুলনা টাইগার্সকে এগিয়ে রাখতে হবে, কারণ তাদের যে ফরেন ইনক্লুড আছে তারা কিন্তু আসলে খুবই ভালো মানের প্লেয়ার রয়েছেন। আগের ম্যাচে কিন্তু তাদের জসেন হোল্ডার বা হেটমেয়ারের কিন্তু ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি। তবে আমরা যদি বলি, চিটাগং কিংসও কিন্তু আত্মবিশ্বাসের তুঙ্গে আছে। তারা কিন্তু তাদের যে লোকাল ক্রিকেটাররা রয়েছেন তারা কিন্তু ভালো ছন্দে রয়েছে। তো সেই হিসাবে বলা যায় যে আসলে দুই দলেই কিন্তু সমানভাবে লড়াই করবে, তাই ম্যাচটা কিন্তু অনেক দু দলের কাছে গুরুত্বপূর্ণ। তবে এইখান থেকে যে টিমটা ফাইনালে টিকিট নিশ্চিত করবে সেই দলটার বিপক্ষে কিন্তু ফরচুন বরিশালের একটা ফাইনালের মহারণ দেখবে সবাই। তবে আমরা কিন্তু দেখেছি কিছুক্ষণ আগে ফরচুন বরিশাল যে টিম, তারা কিন্তু আজকে অনুশীলন শুরু করছে খুব সকালে। কিন্তু আজকে সবার আগে মিরপুরে এসে হাজির হয়েছেন
করেছেন কিন্তু নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক যেহেতু সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু তার অধিনায়ক হিসেবে আছেন, তার কিন্তু ওই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা সারা খুব প্রয়োজন। আমরা যতটুকু জানি যে আসলে বিগত ম্যাচগুলোতে কিন্তু বিপিএলে নাজমুল হোসেন শান্তকে একাদশে দেখা যায়নি, কারণ তার ফর্মটা ওইভাবেই নেই। তো সেই হিসাবে তার ফর্মে ফেরাটা এখন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, তাই সেও সেই জিনিসটা বুঝছেন এবং সে কিন্তু তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন আবারও সেই ছন্দে ফেরা। তবে যদি ম্যাচ খেলার সুযোগ না পায়, এটা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু এটাই ম্যাচ টেম্পারমেন্টে প্রস্তুতি নেওয়ার সবচেয়ে সর্বশেষ একটা প্রস্তুতির জায়গা ছিল। তবে ফাইনাল ম্যাচে নাজমুল হোসেন শান্ত থাকবে কিনা সেটা কিন্তু এখনও সংশয় রয়েছে। তবে আমরা আশা করব যে তাকে যেন রাখা হয়। এছাড়া আমরা যদি এবারে বিপিএল নিয়ে বলি, আসলে বিপিএল নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। ইভেন আমরা গতকালকেও একটা ইনফরমেশন পেয়েছি যে আসলে চট্টগ্রামের কিছু ক্রিকেটারকে নাকি প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ দেওয়া হয়নি। এছাড়া ফিক্সিং নিয়ে কিন্তু তদন্ত এখনও চলমান রয়েছে। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে ফরচুন বরিশালের অনুশীলন এবং বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার সবশেষ খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। মানসিকভাবে পরিণত হওয়ার আগেই জাতীয় দলে অভিষেক হয়েছিল নাঈম শেখের, তাই তো এই ওপেনার সে সময় থিতু হতে পারেনি ন্যাশনাল সার্কিটে। তবে পরিণত নাঈম এখন দীর্ঘ সময় রাজ করতে পুরোপুরি প্রস্তুত বলছেন খুলনা কোচ তালহা জুবায়ের। তার কাছে হাসান মাহমুদ বিশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাসুমকে ব্যবহারের জন্য দিলেন পরামর্শ। অসীম উচ্চতা থেকে যেন শূন্যে পতন। টাইগারদের হয়ে খেলেছেন 3 ফরম্যাটেই, কিন্তু থিতু হতে পারেননি কোথাও নাঈম শেখ। বাংলার সম্ভাবনাময় ওপেনারদের একজন, কিন্তু তার ব্যাটিং টেকনিক কিংবা অ্যাগ্রেশন নাকি আধুনিক ক্রিকেটে বেমানান। তবে বদলে যাওয়া সেই নাঈমই এখন অন্যদের কাছে দৃষ্টান্ত। সবশেষ এনসিএল এ টি20 ফরম্যাটে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক, শীর্ষে আছেন চলতি বিপিএলেও। হিসেব বলছে তাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। হঠাৎ করেই কেন এতটা বদলে গেলেন নাঈম? উত্তরে তার ফ্র্যাঞ্চাইজির হেড কোচ বলছেন নাঈম এখন আগের চাইতে অনেক পরিণত। এইজ লেভেল আন্ডার 19 থেকে ধরেন একটু নামডাক হয়ে যায় যখন, কিংবা একটা ফাস্ট বোলার যখন জোরে বল করে, আমরা শুধু ওর জোরে বলটা দেখেই আমরা ওকে নিয়ে নিই। সো আমি আমার নিজের ক্যারিয়ার থেকেই আমি সবসময় এটার মানে বিপক্ষে ছিলাম। নাঈম শেখ দেখেন যেভাবে ও খেলছে, যেরকম ফর্মেও আছে, আমার মনে হয় ওর খেলাটা এখন বুঝতে পেরেছে যে আসলে কি প্যাটার্নে ওর খেলা উচিত, দলটাও কি চাচ্ছে ওর কাছে, কিংবা ও কীভাবে ওর ইনিংসটাকে বিল্ড করবে, কিংবা টিমের প্রয়োজনে কীভাবে ও ওইখানে মানে রানটাকে বড় করবে। তবে হাসান মাহমুদকে নিয়ে ছড়ল আক্ষেপ। তালহা নিজে ছিলেন পেসার, হাসানকে তার হাতের তালুর মতোই চেনা। টাইগারদের সেরা স্লগ ওভারের এই সীমার নেই চ্যাম্পিয়ন্স ট্রফির বহরে। তবে যারা আছেন তাদের উপরই আস্থা রাখছেন তালহা জুবায়ের। আমি হাসান মাহমুদকে অনেক হাই রেট করি সবসময়, কারণ ওর বোলিং অ্যাকশন খুবই স্মুথ, এবং ও এখন যেভাবে বোলিং করছে, ওর যে কন্ট্রোল এসেছে, অ্যাকুরেসিটা এসেছে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি যদি বলি যে হ্যাঁ হাসান মাহমুদকে আমি মিস করবো, তাহলে অন্যদের সাথেও একটু অবিচার করা হবে, কারণ তারাও পারফর্ম করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জেনুইন স্পিনার হিসেবে রিশাদের সঙ্গী কেবলই নাসুম চলতি বিপিএল এর শুরুতে ঠিকভাবে নিজেকে মেলে ধরতে পারেননি, কিন্তু হঠাৎ করে নাসুমের সাফল্যের কারণও ব্যাখ্যা করলেন তালহা জুবায়ের। নাসুম ইজ আ ভেরি গুড বোলার, কিন্তু নাসুম যদি ওর রোলটা বুঝতে পারে, ওর রোলটা কি, ওই টিমটা ওর কাছে কি চায়, এই জিনিসগুলো নিয়ে হয়তো একটু কনফিউজ থাকে। সো নাসুম ধরতে পেরেছে এখন। নাসুম কিন্তু কেপেবল বলার, পরীক্ষিত বলার। সো নাসুম যদি এটা এই ফর্মটাই রাখতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আই হোপ যে অনেক ভালো করবে। ভবিষ্যতের ভাবনায় মিরাজের অধিনায়কত্ব নিয়েও উচ্ছ্বসিত তালহা, তবে মনে করিয়ে দিলেন এখনো শেখার বাকি অনেক কিছুই। মিরাজ অসাধারণ, আমি বলবো যে ওর কনফিডেন্স লেভেল সবসময় হাই থাকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সবাই একসঙ্গে কাজ করলে পারিশ্রমিক ইস্যু, ফিক্সিং সন্দেহে বিপিএল এর যে সম্মান ক্ষুণ্ণ হয়েছে তা আবারও ফিরিয়ে আনা সম্ভব, এমনটা জানিয়েছেন সবার আগে ফাইনাল নিশ্চিত করা ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। রাজশাহী কাণ্ডের জন্য দায় দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলকে। ফ্র্যাঞ্চাইজি দেওয়ার আগে মালিকদের সম্পর্কে ভালোভাবে তথ্য নেওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি। যখন টিম দিয়েছিল তখনই চিন্তা করা উচিত ছিল, এবং এটার এফেক্ট কিন্তু অলরেডি পড়তে আরম্ভ করেছে। আমার ফরচুন বরিশালের কাছে অন্তত কোনো প্লেয়ার, বিদেশি প্লেয়ার কোনোদিন টাকা অগ্রিম চায়নি,
বাট রিসেন্টলি আমি একটা ইন্টারভিউতে বলেছি যে আমাদের কাছে পর্যন্ত অগ্রিম টাকা চেয়েছে। আমি দেন আই সে ওকে, আই ডোন্ট বিলিভ ইউ, সে আই ডোন্ট বিলিভ বাংলাদেশ, দেন আই সে আই ডোন্ট বিলিভ ইউ, তুমি আসো, তুমি আমাকে বোর্ডিং পাস দেখাও, দেন আই উইল পে ইউ মানি। সো আপনারা বুঝতেই পারতেছেন, তার মানে আমাদের বাংলাদেশের ভাবমূর্তিটা অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। এটা আমাদের উচিত ছিল না, আমাদের দেখা উচিত ছিল অন্যভাবে। ইটস রিয়েলি ভালো হয়নি আসলে। আপনাকে এটার অ্যাকশন নিতেই হবে, সে যত বড় মানের প্লেয়ারই হোক, যত বড় মানের ফ্রাঞ্চাইজি হোক না কেন, আপনাকে এটার অ্যাকশন না নিলে আমাদের মতো মানুষ থাকবে না। সোজা কথা, একেবারে সিম্পল ইস্যু। আমরা টিকবো না। আমরা ইনশাল্লাহ এটাকে সবাই মিলে আবার কামব্যাক করবো। আপনারা আছেন, বিসিবি আছে, আমরা অন্যান্য ফ্রান্সাইজির আছি, সবাই মিলে আমরা কিভাবে এটাকে আসলে কামব্যাক করানো যায়, এটা হচ্ছে আমাদের মোটো। এবং আই এম শিওর, প্রিটি শিওর, বাংলাদেশ দিন বদলের দেশ, এই দেশে সম্ভব না এমন কিছু না। আমরা সবাই মিলে যদি কাজ করি, এটাকে আবার ওভারকাম করতে পারবো। বিপিএলের রুগ্ন দশা দেখে মন খারাপ হয় টাইগারদের সাবেক পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখের। এই টুর্নামেন্টে খেলার আগ্রহ দেখেন অনেক বিদেশি ক্রিকেটারের, তবে নীতি নির্ধারকদের সদিচ্ছার অভাবে বিপিএলের মান বাড়ছে না বলে মত পাকিস্তানি বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ানের। কথা বলেছেন সাকিব আল হাসানকে নিয়েও। বোলিং অ্যাকশন শুধরে দ্রুতই এই অলরাউন্ডার ফিরবেন, এমনটাই বিশ্বাস তার। এক যুগের বেশি সময় পরেও অবস্থান বদলায়নি বিপিএলের। উল্টো বিতর্ক আর অপেশাদারিত্বে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় প্রতিনিয়ত হচ্ছে অধপতন। এবার তো অনিয়মে বিশ্ব ক্রিকেটেই সাড়া ফেলেছে বিপিএল। ক্রিকেট পাগল দেশে টুর্নামেন্টের এমন দশা কষ্ট দেয় টাইগারদের সাবেক পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখকে। বিপিএলের প্রতি বিদেশিদের আগ্রহটাও তাকে অবাক করে। অনেক সম্ভাবনার পরেও লিগের এমন দশা আমাকে কষ্ট দেয়। ভিন্ন ধরনের কন্ডিশনে খেলার সুযোগ থাকায় বিদেশিরা এখানে আসতে চায়। এটা বিপিএল এর জন্য খুবই ইতিবাচক। খেলোয়াড়রা এখানকার দর্শক উন্মাদনা ভালোবাসে। এমনকি শীতের সময় রাতের খেলাতেও দেখবেন গ্যালারি দর্শকে পরিপূর্ণ। মানুষ এই টুর্নামেন্টকে ভালোবাসে। আপনি যখন রাস্তায় বের হবেন, দেখবেন মানুষ আপনার কাছে আসবে, তারা খুশি। বিপিএলকে বাঁচাতে তাই নীতি নির্ধারকদের দায়িত্ব নেয়ার তাগাদা পাকিস্তানি বংশোদ্ভূত অজি অ্যানালিস্টের। টুর্নামেন্টের মান বাড়াতে ক্রিকেটারদের আগলে রাখারও পরামর্শ তার। এটা দারুণ একটা লিগ, তবে এটাকে ঘিরে নেতিবাচক খবর আসাটা খুবই দুঃখজনক। বিসিবির জন্য চ্যালেঞ্জ লিগকে রক্ষা করা, সেই সঙ্গে খেলোয়াড়দেরও বাঁচাতে হবে, কারণ এই দুটো পরস্পরের ওপর নির্ভরশীল। বিতর্কের বিপিএলে আক্ষেপ বাড়িয়েছে সাকিব আল হাসানের না থাকা। বোলিং নিষেধাজ্ঞার সময়টায় অলরাউন্ডারের সঙ্গে একই লিগে ব্যস্ত ছিলেন মহসিন শেখ। অ্যাকশন শোধরানোয় সাকিবের পরিশ্রম দেখেছেন। বিশ্বাস দ্রুতই এই ক্রিকেটারের প্রত্যাবর্তনের। শ্রীলঙ্কায় আমি তাকে বলেছিলাম, তুমি 20 বছর ধরে বল করার পরেও আইসিসি ভুল ধরলো, তবে এটা মেনে নিতেই হবে। এখান থেকে বের হতে সাকিব কাজ করছেন, কারণ এ ধরনের অভিযোগ নিয়ে ও খেলার বাইরে থাকতে রাজি না। সে এখনো কঠোর পরিশ্রম করছেন, এখনো বল করতে চান, এখনো লিগ মাতাতে প্রস্তুত। টাইগারদের দায়িত্ব নিয়ে মেয়াদ পূরণ করতে পারেননি মহসিন শেখ। রাজনৈতিক পট পরিবর্তনে বিসিবির বদলে যাওয়া নীতিতে নিজের কাটা পড়া নিয়ে কথা বলেছেন দ্বিতীয় পর্বে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকা থেকে দলের সঙ্গে যোগ দিতে চান হামজা চৌধুরী, তবে হামজার ক্লাব পরিবর্তনের কারণে তাকে জাতীয় দলে ফেরানোর প্রক্রিয়া নিয়ে নতুন ক্লাবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে শেফিল্ডের এই মিডফিল্ডারকে নিয়ে সব চূড়ান্ত হলে হামজাকে বিশেষ সংবর্ধনা দিতে চায় বাফুফে। কদিন আগেই লেস্টার সিটি থেকে শেফিল্ডে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। এতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তাকে কবে পাওয়া যাবে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারকে উড়িয়ে আনার প্রক্রিয়া বিলম্ব হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। ম্যাচের আগে দলের অনুশীলনে হামজাকে পাওয়া যাবে নাকি সরাসরি ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেবেন হামজা, তা নিয়েও আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। নতুন ক্লাবে গিয়েছেন, সো আমরা তো ইনিশিয়ালি তার পুরাতন ক্লাবের সাথে কথাবার্তা চালিয়েছিলাম। ওরা নতুন ক্লাব ট্রান্সফার হওয়ার পরে এই ক্লাবের সাথে আমাদের যোগাযোগ শুরু হচ্ছে রিগার্ডিং হিজ পসিবল অ্যারাইভাল ডেটস। সো আমাদের এখনো চূড়ান্ত কোনো কিছু হয় নাই।
চূড়ান্ত হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচের ভেন্যু। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামেই মাঠে গড়াবে ম্যাচটি। শিলংয়ে ক্যাম্প করতে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে বাফুফে। এই ম্যাচ সামনে রেখে মার্চের শেষ দিকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। শিলংয়ে হচ্ছে অ্যাকর্ডিংলি আমরা ওদের স্টেট ফুটবল ফেডারেশনের সাথে অ্যাকোমোডেশন এবং কথাবার্তা চলছে অ্যান্ড প্র্যাকটিস গ্রাউন্ডের কথাবার্তা চলছে। লাস্ট উইক অফ ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ আমাদের ঢাকার যেটা ক্যাম্প সেটা শুরু হওয়ার প্ল্যান এখন পর্যন্ত। এদিকে নতুন করে কিট স্পন্সর পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে নতুন জার্সিতে দেখা যাবে বাংলাদেশ নারী ফুটবলারদের। এরপর ভারতের বিপক্ষে ম্যাচে নতুন সাজে মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। 2026 বিশ্বকাপে জায়গা করে নিতেই শৈশবের ক্লাবে ফিরেছেন নেইমার জুনিয়র। সময় সংবাদে এমনটা জানান নেইমারের পারিবারিক বন্ধু রবিন মিয়া। বাফুফের একজন কর্মকর্তার সঙ্গে দেখা করতে ফেডারেশনে আসেন তিনি। ফাহিম ইসলামের রিপোর্ট। সৌদি অধ্যায় শেষ করে আবারও শৈশবের ক্লাবে ফিরেছেন নেইমার। ভিলা বেলমিরোয় নিজেদের কিংবদন্তিকে ঘটা করে বরণ করে নিয়েছে সান্তোস। গেল বছর ব্রাজিলিয়ান লিগ সিরি এ থেকে বিতে অবনমন হয় ক্লাবটির। 11 বছর পর রাজপুত্রের ফেরায় আবারও প্রাণস্পন্দন ফিরে পেল ক্লাবটির সমর্থকরা। প্র্যাকটিস গ্রাউন্ড থেকে টিম বাস, যেখানে নেইমার সেখানে জড়ো হচ্ছেন তার সমর্থকরা। আর ব্রাজিলে ফেরার সময়টা বেশ উপভোগ করছেন এই ফুটবলার। তবে এই সময়টাতে নেইমারের পাশে না থেকে বাংলাদেশে অবস্থান করছেন তার পারিবারিক বন্ধু রবিন মিয়া। আসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনেও। তাহলে কি নেইমারকে নিয়ে কোনো পরিকল্পনা আছে বাফুফের? নেইমার এখন কোথায়? সান্তোসে। আসলে আমি লাস্ট নতুন বছরে ওদের সাথেই ছিলাম, অনেক প্যারা লটস অফ টাইম স্পেন্ড করছি। আমি একটু আসছি বাংলাদেশে আমার পরিবার, মা বাবা, ওদের সাথে একটু সময় দেওয়ার জন্য। 2026 বিশ্বকাপকে টার্গেট করে ব্রাজিলে ফিরেছেন নেইমার। কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া সেই বিশ্বকাপে সেলেসাও স্কোয়াডে জায়গা করে নিতে চান বলে জানান নেইমারের পারিবারিক বন্ধু। 2026 ওর 100% ডেডিকেশন, আমাদের অন্য কোনো ফোকাস নেই। আমাদের একটাই টার্গেট 2026 ওয়ার্ল্ড কাপ। সো তার জন্য ও ব্রাজিল ব্যাক করছে, পরিবারের সাথে থাকবে। ওর ছোটোবেলা থেকে যে ক্লাবে খেলছে ওইটাই থাকবে, ওইটার প্রতি ওর অন্যরকম ভালোবাসা, আবেগের জায়গা। আশা করি আপনারা এখন বুঝতে পারতেছেন কেন সে ব্রাজিল ব্যাক করছে। সেও চাচ্ছে যে একটু রিল্যাক্স সময় পার করতে, তার বাচ্চা ছোট অনেক সময় দিবে, এবং সে এখন কন্টিনিউয়াসলি ফুললি আপনারা নেইমারকে সান্তোসে পাবেন। সান্তোসের বয়স ভিত্তিক দলে বেড়ে উঠেছেন নেইমার। 2009 থেকে 13 সাল পর্যন্ত খেলেছেন মূল দলে। এরপর পাড়ি জমিয়েছেন স্পেনের বার্সেলোনায়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে খুলনার রূপসা নদীতে জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা। তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এই আয়োজন। তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে খুলনার রূপসা নদীতে অনুষ্ঠিত হচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল। ঐতিহ্যবাহী যে সংস্কৃতি সেটি হচ্ছে নৌকা বাইচ, সেই নৌকা বাইচে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে খুলনার রূপসা নদীতে। দুপুর 12টার সময় কিন্তু এই নৌকা বাইচের যে আনুষ্ঠানিক উদ্বোধন সেটি কিন্তু শুরু করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। এরপর থেকেই আমরা দেখছি যে নানা আয়োজনেই কিন্তু এই প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কিন্তু নৌকা বাইচের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হয়নি। এখানে যারা মাঝিরা রয়েছেন তাদের যে নৌকা সেটি নিয়েই কিন্তু এখানে এসেছেন। আমরা দেখেছি যে ইতিমধ্যে যে খুলনার কয়রা উপজেলার সুন্দরবন টাইগার তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে দেশের বিভিন্ন জেলা প্রান্তের মোট 10টি নৌকা এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কিন্তু কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিভিন্ন নৌকা এখানে আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু নিজেদেরকে একটু প্রস্তুত করে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং খুলনা বিভাগীয় প্রশাসন তাদের আয়োজনে কিন্তু আজকের এই নৌকা বাইচ খুলনা যে রূপসা নদী রয়েছে সেই রূপসা নদীর 1 নং কাস্টম ঘাট থেকে শুরু হবে এবং সেটি শেষ হবে খুলনার খানজাহান আলী সেতু প্রান্তে গিয়েই কিন্তু সেটি শেষ হবে। এবং এখানে 10টি দল অংশগ্রহণ করবেন এবং তারা নানা আয়োজনে কিন্তু এখানে এসেছেন। বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে তারা বিভিন্ন সাজে সেজে এখানে উপস্থিত হয়েছেন। কিছু সময় পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই নৌকা বাইচের যে কার্যক্রম সেটি শুরু হবে। আমরা দেখতে পেরেছি দুপুর 12টার সময় এটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এবং সেই যে নৌকা বাইচের যে আনুষ্ঠানিকতা এবং প্রতিযোগিতা সেটি শুরুর একেবারেই কার্যক্রম চলছে। এবং
বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসনের কর্মকর্তা যেটি বলছেন, এই নৌকা বাইচের যে মূল যে আয়োজনের মূল কেন্দ্রবন্দী হচ্ছে যুব সমাজকে মাদক সহ বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখা এবং বাংলার যে বাংলার যে সংস্কৃতি ঐতিহ্য সেটি কিন্তু ধরে রাখা, বাঙালি ঐতিহ্য ধরে রাখার জন্যই কিন্তু এই যে আজকের আয়োজন নৌকা বাইচ প্রতিযোগিতা সেটি কিন্তু চলছে। একটু পরেই কিন্তু এই নৌকা বাইচের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু প্রতিযোগিতা শুরু হবে। এই ছিল আমার কাছে খুলনা রূপসা নদী থেকে যে বিভাগীয় প্রশাসনের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতার সর্বশেষ সংবাদ। খুলনার রূপসা নদীতে চলমান নৌকা বাইচ প্রতিযোগিতার সবশেষ খবরাখবর জানতে সরাসরি যুক্ত হয়েছিলাম সহকর্মী সজলের সঙ্গে। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপিএল ফাইনালের টিকিট নিশ্চিতে সন্ধ্যায় খুলনার মুখোমুখি হবে চিটাগং। স্থানীয়দের উপর আস্থা কিংসের, শক্তিশালী দল নিয়ে আত্মবিশ্বাসী টাইগার্স। দ্বিতীয় কোয়ালিফায়ারের আগেও পারিশ্রমিক ইস্যুর নিষ্পত্তি করতে ব্যর্থ চিটাগং কিংস। ভুল ফ্র্যাঞ্চাইজির মন্তব্য অধিনায়কের বিব্রতকর বলছেন ফরচুন বরিশালের স্বত্বাধিকারী। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।